আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞানের চ্যাপ্টার 1-এর নিম্ন শ্রেণীর জীব লেকচার 1-এ কি ছিল? নিম্ন শ্রেণীর জীবের কারা, এর উপকারিতা অপকারিতা এবং অণুজীব জগতের পার্থক্য, ক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। আজকে লেকচার 2-তে যা যা থাকবে সেটা হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। বুঝতে পারছো? এখন দেখো, প্রথমে তোমাদের ভাইরাসের একটা চিত্র আঁকা হয়েছে, আর ভাইরাসের পরিচয়, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়, ভাইরাসের গঠন, জীবসত্তা, আকার, প্রকৃত পরজীবী, উদাহরণ, ভাইরাসের কি কি রোগ সৃষ্টি করে, উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে, মানব দেহের কি কি রোগ সৃষ্টি করে, ভাইরাসের উপকারিতা, ভাইরাসের অপকারিতা। ঠিক আছে, এইগুলো ভাবে আমি সাজাইছি আজকের ভিডিওটা। আচ্ছা, এখন দেখো শুরু করি। দেখো, ভাইরাসের পরিচয়, ভাইরাসের কি পরিচয়? এদের গঠনটা হলো সরলতম গঠন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না, মানে খালি চোখে দেখতে পাবো না, ওদের দেখতে হলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ঠিক আছে, এখন সরলতম গঠন কেন এদেরকে সরলতম গঠন করা বলা হয়? একটা জীব দেহ গঠন করতে গেলে অনেক ধরনের জটিল অঙ্গাণুর প্রয়োজন হয়। জটিল, ঠিক আছে, জটিল শব্দটা এখানে বুঝতে হবে। কোষপ্রাচীর, প্লাজমা নেওয়ার সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই ধরনের জটিল অঙ্গাণু কি প্রয়োজন, কিন্তু এই ধরনের জটিল অঙ্গাণু ভাইরাসের দেহে নাই। ঠিক আছে, এই জন্য ওদের গঠনটা কেমন? সরলতম গঠন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়? এটা সংক্ষিপ্ত কোশ্চেনে আসে। দেখো, তোমাদের বর্তমান প্রশ্ন প্যাটার্ন যেরকম, সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে থাকেই, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়? ভাইরাসের দেহ প্রয়োজনীয় যত অঙ্গাণু আছে, কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি অঙ্গাণু কিছুই নেই। এই জন্য ভাইরাসকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো গঠন। গঠন কি? ভাইরাসটা কি কি দ্বারা গঠিত? দেখো, আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এখন এটা বুঝতে হলে তোমার চিত্র চলে যাও। দেখো, আমিষ আবরণ মানে কি? আমিষ আবরণ মানে কি? প্রোটিন। ঠিক আছে, আর কি? নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড 2 ধরনের হয়। কয় ধরনের হয়? একটা হলো ডিএনএ, একটা আরএনএ। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়? 2 ধরনের, একটা ডিএনএ আর একটা আরএনএ। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। কথা বুঝছো? আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের, একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো, ভাইরাসের গঠনটা কি বলছিলাম? আমিষ আবরণ অর্থাৎ প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা কি গঠিত। আচ্ছা, এবার দেখো, এই যে মাথা থেকে, এটা পুরোটা মাথা, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই পুরোটা প্রোটিন দ্বারা গঠিত, মানে আমিষ আবরণ। এটা কি? আমিষ আবরণ। দেখো, মাথার পাশে লেখা আছে প্রোটিন, প্রোটিন মানে তো আমিষ আবরণ। আচ্ছা, এইবার দেখো, ওর ভিতরে কি আছে বলো? ডিএনএ। আর ডিএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে এই নিউক্লিক অ্যাসিড আর এই যে এই আবরণটা, এই আবরণটা কি দ্বারা গঠিত? প্রোটিন। ঠিক আছে, তাহলে দেখো, আমিষ আবরণ আমার নিউক্লিক অ্যাসিড দ্বারা কি গঠিত। আচ্ছা, এইবার আসো, ওদের দেহে কি কি আছে? এখানে একটা কলার আছে, এই যে কালো ধরনের যে দাগ দেখতে পাচ্ছ সেটা হলো লেজ। আর জুতার নিচে ওই যে ফুটবল খেলোয়াড়রা যে স্পাইক থাকে না, কাটা কাটা, এই যে ব্যাকটেরিয়া, দেখো এখানে স্পাইক আছে, স্পর্শক তন্তু। ঠিক আছে, তাহলে কি কি আছে বলো? মাথা, এক নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ আছে, কলার আছে, লেজ আছে, স্পর্শক তন্তু আছে। এটা একটা পরিচিত ভাইরাস যার নাম হলো ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে, চিত্রটা তোমরা পরীক্ষা দিয়ে দিবা। আচ্ছা, এরপর আসো, জীবসত্তা কি? ধরো, ভাইরাসের দেহ কি কি দ্বারা গঠিত? আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। যদি এই আমিষ আবরণ থেকে, এই যে পুরা এই আমিষ আবরণ, এই যে এতটুকু, এই আমিষ আবরণ থেকে এই ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটা কি হয়ে যায়? বের হয়ে যায়, তাহলে ভাইরাস তার জীবনের সকল লক্ষণ, যে সজীবতা, সেটা হারিয়ে ফেলে। ঠিক আছে, এই যে নিউক্লিক অ্যাসিড, আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে জীবনের লক্ষণ হারায়, মানে ভাইরাসের যে অ্যাক্টিভিটিস এটা হারিয়ে ফেলে, মানে মৃত ভাইরাস। কথা কি বুঝতে পারছো? এবার দেখো, কিন্তু অন্য কোনো জীবদেহে যদি আবার তুমি এই সেই নিউক্লিক অ্যাসিড, এনতে নিউক্লিক আর এতে অ্যাসিড বুঝাইছি, বুঝতে পারছো কথা? নিউক্লিক অ্যাসিড আর আমিষ আবরণকে যদি কি করতে পারো? একত্রে করতে পারো, তাহলে ভাইরাস আবার জীবনের সব লক্ষণ কি পায়? ফিরে পায়। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, প্রথমে কি বলা হয়েছিল? জীবসত্তার মধ্যে আমিষ আবরণ থেকে কে বের হয়ে যাবে? নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, যেহেতু এখানে ডিএনএ আছে, আরএনএ নাই। আচ্ছা, ডিএনএ যদি বের হয়ে যায় তাহলে জীবনের লক্ষণ মানে ভাইরাসের অ্যাক্টিভিটিস বা সজীবতা হারিয়ে ফেলবে। কিন্তু অন্য কোনো জীবদেহে যদি নিউক্লিক অ্যাসিড এবং আমিষ আবরণকে দুইটাকে যদি আবার কি করা হয়? একত্রে করা হয়, দেখো প্লাস চিহ্ন, মানে একত্রে করা হয়, তাহলে জীবনের সব লক্ষণ আবার কি পায়? ফিরে পায়।
কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো যতটুকু পড়ছি, তাহলে প্রথমে কি পড়ছিলা, এটা একটা সরলতম গঠন। কেন সরলতম গঠন? কারণ জটিল অঙ্গাণুগুলা নাই, কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি নাই, এই জন্য সরলতম গঠন। ঠিক আছে। আর ইলেকট্রন খালি চোখে দেখা যায় না, দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন। আচ্ছা, অকোষীয় কেন বলা হয়? ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি অঙ্গাণু নাই, তাই এটা কি অকোষীয় বলা হয় ভাইরাসকে। ঠিক আছে। গঠন কি কি? ভাইরাস কি কি দ্বারা গঠিত? আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। জীবসত্তা থেকে আমরা কি পাইছি? আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিড, এই আমিষ আবরণ থেকে যদি ডিএনএটা বের হয়ে যায়, তাহলে ভাইরাস তার জীবনের লক্ষণ বা অ্যাক্টিভিটিস বা সজীবতা হারিয়ে ফেলে। কিন্তু অন্য কোনো জীবদেহে যদি নিউক্লিক অ্যাসিড এবং আমিষ আবরণকে কি করা হয়, একত্র করা হয়, ভাইরাস আবার জীবনের লক্ষণ কি পায়, ফিরে পায়। এখন দেখো ভাইরাস কি কি আকৃতির হতে পারে, আকারটা দেখো, গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ব্যাঙাচির ন্যায় হতে পারে, পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে কি কি আকার হতে পারে বলো? গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায়। কি কি বলো? গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায়। কথা বুঝছো? আচ্ছা, এরপর আসো, তাহলে কয়টা গেল? 1 2 3 4 5টা গেল। এবার আসো প্রকৃত পরজীবী। জীবিত জীবদেহ ছাড়া এদের কোনো লক্ষণ দেখা যায় না। ভাইরাস একমাত্র কাজ চালাতে পারে একমাত্র জীবিত জীবদেহে। ঠিক আছে। মৃত জীবদেহে ভাইরাস কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারে না। তাহলে দেখো জীবিত জীবদেহ ছাড়া এদের কোনো লক্ষণ দেখা যায় না। তারপরে আসো, উদাহরণ তো দেখলাই, ব্যাকটেরিওফাজ ভাইরাস। ওকে, এখন আসো ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করতে পারে দেখো। বসন্ত, হাম, সর্দি আর ইনফ্লুয়েঞ্জা। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত রোগগুলো কি কি বলো? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। আবার বলো কি কি? বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। এই চারটার মধ্যে এই তিনটা হলো বায়ুবাহিত রোগ। কি রোগ বলো? বায়ুবাহিত। বায়ুবাহিত। কথা বুঝছো? তাহলে মানবদেহের যে রোগগুলো আছে কি কি বলো? ভাইরাসের দ্বারা গঠিত হয়। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা। এই তিনটার মধ্যে কোন তিনটা, এই চারটার মধ্যে কোন তিনটা বায়ুবাহিত? বসন্ত, হাম, সর্দি। আচ্ছা, উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস দেখো? ধানের টুকরো রোগ আর তামাকের মোজাইক রোগ। ধানের টুকরো রোগ, তামাকের মোজাইক রোগ। তারপর আসো ভাইরাসের উপকারিতা। ভাইরাসের উপকারিতা দেখো, বসন্ত, পোলিও ও প্লেগের রোগের টিকা আবিষ্কার করা হয় ভাইরাস থেকে। তাহলে কোন কোন রোগের বলো? বসন্ত, পোলিও ও প্লেগ রোগের টিকা আবিষ্কার করা হয় কি থেকে? ভাইরাস থেকে। জিন প্রকৌশলে ভাইরাস কি হয়? ব্যবহৃত হয়। জিন প্রকৌশল জিনিসটা আসলে কি দেখো, অনেক সময় মানব দেহের ক্ষেত্রে মনে করো ডিএনএ পরিবর্তন অথবা ডিএনএ সংযোজন অথবা ডিএনএ সংকোচন করা হয়। পরিবর্তন, সংযোজন বা সংকোচন করা হয়, সেটাই হলো জিন প্রকৌশল। কথা কি বুঝতে পারছো? ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে সরাসরি রক্ষা করতে পারে না, পরোক্ষভাবে কি করতে পারে? রক্ষা করতে পারে। আচ্ছা আসো ভাইরাসের অপকারিতা। ভাইরাস কি কি সৃষ্টি করতে? অপকারীর মধ্যে দুইটা জিনিস আসবে, একটা হলো মানব দেহের রোগ আর একটা আসবে উদ্ভিদের রোগ। বুঝতে পারছো? তাহলে মানব দেহের রোগ কি কি বলো? কোভিড-19, করোনা ভাইরাস, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস। কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস, এগুলো মানব দেহে রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস। ঠিক আছে। তাহলে কয়টা এখানে দেখো? 5টা। কোভিড-19 মানে করোনা ভাইরাস, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস। আর উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে দেখো? ধানের টুকরো রোগ আর তামাকের মোজাইক ভাইরাস রোগ। ঠিক আছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে দুইটা রোগ সৃষ্টি করতে পারে, একটা হলো কি ধানের টুকরো রোগ, আর একটা কি তামাকের মোজাইক ভাইরাস রোগ। এখন দেখো তাহলে ভাইরাসের কি কি পাইলা? প্রথমে হলো পরিচয়, তারপরে অকোষীয়, তারপরে গঠন, তারপরে জীবসত্তা, পরে আকার, প্রকৃত পরজীবী, উদাহরণ মানব দেহের রোগ, উদ্ভিদের রোগ, ভাইরাসের উপকারিতা, ভাইরাসের অপকারিতা। এ হলো তোমার কি তোমাদের সপ্তম শ্রেণীর ভাইরাস নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাবো ব্যাকটেরিয়াতে। ঠিক আছে। এখন তোমরা দেখবে ব্যাকটেরিয়া, এর আগে ছিল না ভাইরাস আর এখন কি ব্যাকটেরিয়া। ঠিক আছে। এই ভিডিওতে ভাইরাস আর ব্যাকটেরিয়া থাকবে। আচ্ছা দেখো প্রথমে কি লেখা আছে? গঠন আদি নিউক্লিয়াস যুক্ত। এই কথা অর্থ হইল তোমার প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে। প্রকৃত নিউক্লিয়াস না, প্রকৃত নিউক্লিয়াসের আগের স্তর, নিউক্লিয়াসের কি আগের স্তর। ঠিক আছে। মানে নিউক্লিয়ার মেমব্রেন বিহীন, নিউক্লিয়ার মেমব্রেন বিহীন যেই অবস্থাটা, ওটা হলো আদি নিউক্লিয়াস যুক্ত। মানে এক কথায় প্রকৃত নিউক্লিয়াস নেই। আচ্ছা
তারপরে আসো অসবুজ। অসবুজ মানে কি? ক্লোরোফিল নেই। আর যেহেতু ক্লোরোফিল নেই, তাহলে নিজের খাদ্য কি করতে পারে না, নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর কি থাকে? নির্ভরশীল থাকে। আচ্ছা, তারপর আসো এককোষী। এককোষী মানে কি বলো? একটা মাত্র কোষ দিয়ে পুরো দেহটা কি গঠিত, সেটা কিন্তু এককোষী বলা হয়, তাই না? আচ্ছা, আর আণুবীক্ষণিক জীব মানে কি? খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ক্লিয়ার? তাহলে এই হলো ভাইরাসের কি, সরি, ব্যাকটেরিয়ার কি গঠন। তাহলে 1 নম্বর কি? আদি নিউক্লিয়াস যুক্ত, 2 নম্বর অসবুজ, আর 3 নম্বর এককোষী আণুবীক্ষণিক জীব। আচ্ছা, এরপর আসো আবিষ্কারক। সর্বপ্রথম বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ঠিক আছে, বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। আচ্ছা, সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। আচ্ছা, ব্যাকটেরিয়া দেখতে কেমন হয়? দেখো, গোলাকার। এই দেখো, গোলাকার। গোলাকার শব্দের অর্থ কি বলো? কক্কাস। কক্কাস শব্দ অর্থ গোলাকার। কক্কাস শব্দ অর্থ কি? গোলাকার। ক্লিয়ার? তারপর কি? দণ্ডাকার বা লম্বা, লম্বাটে। দণ্ডাকার বা লম্বাটে। এই যে দেখো, লম্বা আকার। ঠিক আছে, বা দণ্ডাটে, দণ্ডাকার বা লম্বাটে। ক্লিয়ার? এরপর আসো কমা আকার। কমা আকার বলতে বোঝায় উপরে মাথাটা গোল আর নিচে কি প্যাচ থাকতে হবে। এই যে উপরে মাথাটা গোল আর নিচে প্যাচ, এটাকে বলা হয় কমা আকার। ঠিক আছে, তারপর আসো পেঁচানো। পেঁচানো বলতে কি বলা হয়? স্পাইরিলাম। স্পাইরিলাম, এই যে পেঁচানো, সর্পিল আকার আর কি, যেটাকে বলা হয়। আর ওই যে তোমরা যে খাতা ইউজ করো না, স্পাইরাল করা থাকে যে, এই যে এই জন্য নাম হলো স্পাইরিলাম। ঠিক আছে, স্পাইরিলাম। ওকে, এরপর আসো ব্যাকটেরিয়ার প্রকারভেদ। ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। একটা হলো কক্কাস, একটা হলো ব্যাসিলাস, একটা হলো কমা, আর একটা স্পাইরিলাম। তাহলে কি কি বলো তো সবাই? তাহলে আবার বলো, কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। আবার বলো কি কি? কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। এন্ড কক্কাস শব্দের অর্থ কি? কক্কাস শব্দের অর্থ হলো গোলাকার বা ডিম্বাকার। গোলাকার বা ডিম্বাকার। ব্যাসিলাস শব্দের অর্থ কি? দণ্ডাকার বা লম্বাটে। দণ্ডাকার বা লম্বাটে, এই যে লম্বাটে। ঠিক আছে, দণ্ডাকার বা লম্বাটে। কমা আকার অর্থ কি? বাঁকা লেজ। বাঁকা লেজ, এই দেখো মাথাটা গোল, এই যে লেজের মতো। ঠিক আছে, বাঁকা লেজ। স্পাইরিলাম সর্পিল আকার, মানে সাপের মতো পেঁচানো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো কক্কাস। যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো এককভাবেও চলাচল করতে পারে, অথবা দল বেঁধেও চলাচল করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবা 3টার জায়গায়, কক্কাস, ব্যাসিলাস, কমা আকার, এই 3জন এককভাবেও চলাচল করে, দল বেঁধেও চলাচল করে। ঠিক আছে, কিন্তু একমাত্র স্পাইরিলাম দলবদ্ধভাবে বসবাস করে না, চলাচল করে না, ওরা এককভাবে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কক্কাসের উদাহরণ হলো, দেখো নিউমোনিয়া। নিউমোনিয়া রোগ হয় না বাচ্চাদের? নিউমোনিয়া, ঠান্ডা লেগে নিউমোনিয়া, ওইটা হলো কক্কাস। কক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে। ঠিক আছে, আর ব্যাসিলাস ব্যাকটেরিয়া হয় ধনুষ্টঙ্কার আর রক্ত আমাশয়। ধনুষ্টঙ্কার আর রক্ত আমাশয়। কমা আকার ব্যাকটেরিয়ার আক্রমণে হয় কলেরা। কলেরা রোগ সৃষ্টি করে। ঠিক আছে, স্পাইরিলাম সিফিলিস রোগ। সিফিলিস এটা একটা যৌনবাহিত রোগ। সিফিলিস রোগটা কি বলো? যৌনবাহিত রোগ। হ্যাঁ, এটা স্পাইরিলাম ব্যাকটেরিয়ার আক্রমণে কি হয়। ব্যাকটেরিয়া যে শুধু অপকার করে ব্যাপারটা এমন না, ব্যাকটেরিয়া কিন্তু উপকারও করে। যেমন দেখো, আমি দুইটাই জিনিসই লিখছি, এখানে লিখছি উপকারিতা আর এখানে কি অপকারিতা। ঠিক আছে, কি কি উপকারিতা করে দেখো, মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে কি করে? সাহায্য করে। মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে কি করে? সাহায্য করে। বুঝতে পারছো? প্রকৃতি থেকে নাইট্রোজেন মাটিতে, প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। এখন নাইট্রোজেন সংবন্ধন জিনিসটা কি আসলে? উদ্ভিদ প্রকৃতিতে কিন্তু অনেক নাইট্রোজেন গ্যাস থাকে। ঠিক আছে, কিন্তু উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন কি করতে পারে না? গ্রহণ করতে পারে না। একটা প্রকৃতি এটাকে, একটা কি ব্যাকটেরিয়া এটাকে কি করে, একটা মানে নাইট্রোজেনকে এমন ভাবে রূপান্তর করে, তখন যায় উদ্ভিদটা সেটা কি করতে পারে? গ্রহণ করতে পারে। একটা প্রসেসিং করে, তারপরে যায় গ্রহণ করতে পারে। এটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, পাট থেকে, পাট পাট দেশগ্রামে দেখো না, পাট যে ইতে জলাশয়ে ফালায় রাখে, তখন ওইটা কি পিছলা হয়, পরে আঁশ ছড়ায় নেয়। এই যে পাট থেকে আঁশ ছড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। কথা কি বুঝতে পারছো? তারপর আসে দই তৈরি। কি তৈরি? দই তৈরি। ব্যাকটেরিয়ার মাধ্যমে কি আমরা যে দই খাই, এই দইটা কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে কি তৈরি হয়। ঠিক আছে, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতেও ব্যাকটেরিয়া কি করে? সাহায্য করে। ঠিক আছে, কয়টা হলো? 5টা। এবার আসো জিন প্রকৌশলের মূল ভিত্তি। এর আগে ভাইরাসেও তোমরা পড়ছিলা জিন প্রকৌশলের, ভাইরাস কি, ভাইরাসের একটা কি আছে? অবদান আছে। এখন এখানে বলা হচ্ছে মূল ভিত্তি, মানে কি ব্যাকটেরিয়া মূলত ডিএনএ পরিবর্তন করতে পারে, ডিএনএ সংযোজন করতে পারে, এবং ডিএনএ কি তোমার
সংকোচন করতে পারে, মানে একটা কাঙ্ক্ষিত জীবের বৈশিষ্ট্য পাওয়ার জন্য ডিএনএ যে পরিবর্তনটা হয় সেটা হলো জিন প্রকৌশল, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো অপকারিতা। এখন আসো অপকারিতা বলতে তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো যাই বলো, অপকারিতা বলতে খালি রোগ সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে। দেখো, মানব দেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। তাহলে কি কি বলো? যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি কি করতে পারে? রোগ সৃষ্টি করতে পারে। খাদ্যদ্রব্য, ফলমূলের কি ঘটায়? পচন ঘটায়। কে? ব্যাকটেরিয়া। খাদ্যদ্রব্য ও ফলমূলের কি ঘটায়? পচন ঘটায়। কে? ব্যাকটেরিয়া। উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করে? দেখো, ধানের লিফ ব্লাইট রোগ সৃষ্টি করে, আর টমেটোর ক্যান্সার রোগ সৃষ্টি করে। তাহলে কয়টা রোগ সৃষ্টি করে? দুইটা। একটা হলো ধানের লিফ ব্লাইট রোগ সৃষ্টি করে, আর একটা হলো টমেটোর ক্যান্সার রোগ সৃষ্টি করে। কথা কি বুঝতে পারছো? এই হলো তোমার সপ্তম শ্রেণীর বইয়ের ব্যাকটেরিয়ার গঠন, আবিষ্কারক, আকার, এদের প্রকারভেদ আর উপকার।